কাজিন ম্যারেজ নিয়ে সনাতনের সিদ্ধান্ত কি? সনাতন ধর্ম সর্বদা শাস্ত্রকে সিদ্ধান্ত গ্রহণে ভিত্তিরূপ হিসেবে গণ্য করে। শাস্ত্রকে উপেক্ষা করে কোনো ব্যক্তিবিশেষের অভিমত, আঞ্চলিক প্রথা কিংবা ধারণার কোনো মান্যতা সনাতন ধর্মের আদর্শ হিসেবে কখনো পরিগণিত হয়নি। ফলশ্রুতিতে ইতিহাসে কখনো কখনো মহান শাসক, যোদ্ধাদের কৃতকর্মকে অশাস্ত্রীয় হিসেবে চিহ্নিত করতে শাস্ত্রজ্ঞ আচার্যগণ কখনো দ্বিধাবোধ করেননি, কারণ শাস্ত্রই সর্বোপরি। তবে দুর্ভাগ্যবশত সনাতন বিদ্বেষী কতিপয় অবারচিনদের এই সত্যকথন বারংবার জানানোর পরেও তারা গোয়েবলস থিওরির সফল প্রয়োগ করতে তৎপর। ফলস্বরূপ মিথ্যা বা অর্ধসত্যকে বারবার বলার মাধ্যমে সনাতনী ভ্রাতা ভগিনীদের সরল মগজে খুব দ্রুত সংশয়, ধোঁয়াশা ঢুকিয়ে দেওয়ার দুরভিসন্ধমূলক ষড়যন্ত্রে লিপ্ত। এই প্রচেষ্টা মোঘল থেকে ম্যাক্স মুলার ও বর্তমানের নব্য কপিপেস্ট গোষ্ঠীর ধারাবাহিক অপচেষ্টার অংশ। সেই ইলিউশনারি ট্রুথ এফেক্টের একটি সনাতন সংস্কৃতিতে কাজিন ম্যারেজের সিদ্ধান্ত প্রমাণ করা। শাস্ত্রীয় সিদ্ধান্ত সনাতন সংস্কৃতি ষোড়শ সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। এই সংস্কারের মাধ্যমে যুবক যুবতী ব্রহ্মচার্য আশ্রম পূর্ণ করে সংসারে পদার্পণ করে। কিন্তু বিবাহ সংস্কারের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে, যা অনুসরণ করা প্রতিটি মনুষ্যের জন্য কল্যাণকর। কারণ ধর্ম যা নিষেধ করে তা বৈজ্ঞানিকভাবেও কুফল নির্দেশ করে। বিবাহের ক্ষেত্রে এমনই নিষেধাজ্ঞার নাম কাজিন ম্যারেজ। সনাতন শাস্ত্র বিবাহ সংস্কারে এরব বিবাহকে নিরুৎসাহিত করেছে। মনুষ্য জাতির ন্যায়বিধান মনুস্মৃতির ৩য় অধ্যায়ের ৫ম শ্লোকে বলা হয়েছে, অসপিণ্ডা চ মাতুর অসগোত্রা চ ইয়া পিতুঃ সা প্রশস্তা দুই জাতিনাং দ্বারো কর্মণি মৈথুনে। অর্থাৎ যিনি মাতার স্বপিণ্ড নন, রক্তের সম্পর্কের নিকটাত্মীয় নন এবং পিতার স্বগোত্র নন, এমন কন্যাই দুই জগনদের বিবাহের জন্য প্রশস্ত। অস্বপিণ্ডা অর্থাৎ মাতৃকুল ৫ম প্রজন্ম এবং পিতৃকুল ৭ম প্রজন্ম পর্যন্ত। সেজন্য এরূপ রক্তের সম্পর্কের মধ্যে বৈবাহিক সম্পর্ক নিরুৎসাহিত করা হয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ সনাতন ধর্মশাস্ত্রের এই নিরুৎসাহিত করা কোনো কাকতালীয় ধারণা নয়, বরং বিজ্ঞানও এই ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ ধারণা পোষণ করে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজ ঝুঁকিপূর্ণ, কারণ জেনেটিক রিকম্বিনেশন এবং রিসিভ ডিসঅর্ডার। আমাদের ডিএনএতে অনেক সুপ্ত ক্ষতিকর জিন থাকে, যা সাধারণত অন্য কোনো জিনের প্রভাবে ঢাকা পড়ে থাকে। কিন্তু বাবা ও মা উভয়েই একই বংশের হওয়ায় তাদের জিনগত মিল থাকে অনেক বেশি। ফলে সন্তানের মধ্যে সেই সুপ্ত ত্রুটিপূর্ণ জিনগুলো জোড়া বেঁধে সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়। জন্মগত ত্রুটি শিশুর হৃদরোগ, দৃষ্টিহীনতা বা শ্রবণশক্তিহীনতার মতো শারীরিক বিকলাঙ্গতা নিয়ে জন্মানোর ঝুঁকি অনেক বেড়ে যায়। বংশগত রোগ থ্যালাসিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস বা বিপাকীয় জটিলতার মতো জটিল জেনেটিক রোগ হওয়ার উচ্চ সম্ভাবনা থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস ডিএনএর বৈচিত্র্য কমে যাওয়ায় পরবর্তী প্রজন্মের রোগ ব্যাধির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বা ইমিউনিটি দুর্বল হয়ে পড়ে। মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ গবেষণায় দেখা গেছে ইনব্রিডিংয়ের ফলে অনেক ক্ষেত্রে সন্তানের আইকিউ কম হওয়া বা শেখার ক্ষমতা বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। নবজাতকের মৃত্যুহার অসম্পর্কিত দম্পতির তুলনায় কাজিনদের সন্তানদের ক্ষেত্রে মৃত সন্তান প্রসব বা জন্মের পরপরই শিশুর মৃত্যুহার তুলনামূলক বেশি হয়। বৈশ্বিক ও আঞ্চলিক সার্ভে রিপোর্ট কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজ নিয়ে বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে পরিচালিত বিভিন্ন সার্ভে বা জনশুমারি থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় যে জিনগত নৈকট্য জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই সমীক্ষাবলী মূলত প্রমাণ করেছে যে যখন একই পরিবারের বা রক্তের সম্পর্কের মধ্যে প্রজনন ঘটে, তখন ডিএনএর বৈচিত্র্য কমে যায় এবং সুপ্ত থাকা ক্ষতিকর জিনগুলো প্রকট হওয়ার সুযোগ পায়। ১. ব্রিটিশ পাকিস্তানি কমিউনিটি সার্ভে যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে পাকিস্তানি বংশোদ্ভূতদের ওপর পরিচালিত এই বিশাল সমীক্ষায় দেখা গেছে যে নিকটাত্মীয়ের মধ্যে বিবাহের কারণে শিশুদের মধ্যে জন্মগত ত্রুটির ঝুঁকি সাধারণ ৩% থেকে বেড়ে ৬% হয়ে গেছে। এটি প্রমাণ করে যে জিনগত মিল সরাসরি শিশুর শারীরিক গঠনের ওপর প্রভাব ফেলে। সূত্র দ্য ল্যান্সেট মেডিকেল জার্নাল, বর্ন ইন ব্র্যাডফোর্ড স্টাডি। ২. NFHS 5 দক্ষিণ ভারতের আঞ্চলিক সমীক্ষা
ভারতের পঞ্চম জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা ২০১৯ থেকে ২১ অনুযায়ী দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বিশেষত তামিলনাড়ু ও কর্ণাটকে প্রায় ২৫ থেকে ২৮% বিবাহ নিকটাত্মীয়ের মধ্যে হয়। এই সমীক্ষায় দেখা গেছে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের নির্দিষ্ট কিছু বংশগত রোগের প্রাদুর্ভাব বেশি হওয়ার পেছনে এই দীর্ঘস্থায়ী প্রথা বা দেশাচার কাজ করছে। সূত্র ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে NFHS-5 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ৩. বৈশ্বিক জেনেটিক বার্ডেন সার্ভে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বৈশ্বিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে কনস্যাঙ্গুইনিটির ফলে অটোজোমাল রিসিভ ডিসঅর্ডারের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বিশেষত থ্যালাসেমিয়া মতো রক্তাল্পতা রোগের বাহক বাবা মায়ের মাধ্যমে সন্তানের থ্যালাসেমিয়া মেজর হওয়ার ঝুঁকি এই দম্পতিদের ক্ষেত্রে সর্বোচ্চ। সূত্র ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন টেকনিক্যাল রিপোর্ট অন ব্লাড ডিসঅর্ডার্স। ৪. আইকিউ ও বুদ্ধিবৃত্তিক বিকাশ সার্ভে। আমেরিকার ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের এক গবেষণায় দেখা গেছে ইনব্রিডিং কোএফিসিয়েন্ট F বৃদ্ধির সাথে সাথে সন্তানদের বুদ্ধিবৃত্তিক বিকাশ বাধাগ্রস্ত হয়। সার্ভে অনুযায়ী নিকটাত্মীয় দম্পতির সন্তানের গড় আইকিউ অসম্পর্কিতদের তুলনায় উল্লেখযোগ্য হারে কম হওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। সূত্র প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস। ৫. কার্ডিওলজি সার্ভে। জন্মগত হৃদধ্বজের ঝুঁকি। আন্তর্জাতিক হৃদ প্রতিষ্ঠান বিষয়ক এক গবেষণায় দেখা গেছে যে নিকটাত্মীয় বিবাহের সন্তানদের মধ্যে কনজেনিটাল হার্ট ডিজিজ বা জন্মগত হৃদযন্ত্রের ছিদ্র থাকার সম্ভাবনা সাধারণের তুলনায় প্রায় ২.৫ গুণ বেশি। দক্ষিণ ভারতের কনস্যাঙ্গুইনিয়াস পপুলেশনের ওপর ভিত্তি করে এই ডেটা সংগ্রহ করা হয়েছে। সূত্র ইন্টারন্যাশনাল জার্নাল অফ কার্ডিওলজি। ৬. প্রজনন ও শিশু মৃত্যুহার সার্ভে। জার্নাল অফ বায়োসোশ্যাল সায়েন্সে প্রকাশিত এক তথ্যে দেখা গেছে নিকটাত্মীয় দম্পতির ক্ষেত্রে মৃত সন্তান প্রসব বা জন্মের প্রথম বছরের মধ্যে শিশু মৃত্যুহার সাধারণের থেকে ১.১% থেকে ৪% পর্যন্ত বেশি। এটি জিনগত দুর্বলতার একটি প্রত্যক্ষ ফলাফল। জার্নাল অফ বায়োসোশ্যাল সায়েন্স। সূত্র অর্থাৎ শাস্ত্রীয় ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজকে নিরুৎসাহিত করা হয়েছে। অপপ্রচার খণ্ডন। কিন্তু এমন শাস্ত্রীয় উদ্ধৃতি প্রদানের পরেও কতিপয় অবার্চিন সনাতন ধর্মে কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজ বা নিকটাত্মীয় বিবাহের সিদ্ধতা প্রমাণে তৎপর। এই অপতৎপরতাকে সিদ্ধ প্রমাণ করতে তারা দক্ষিণ ভারতের রেফারেন্স প্রদান করে থাকেন। কিন্তু এই রেফারেন্স কতটুকু যৌক্তিক ও গ্রহণযোগ্য? দাক্ষিণাত্যের এই প্রথা সুপ্রাচীন। বৌধায়ন ধর্মসূত্রে দাক্ষিণাত্যের এই প্রথার উল্লেখ পাওয়া যায়, যা লোকাচার হিসেবে সম্বোধিত হয়েছে এবং সতর্ক করা হয়েছে আঞ্চলিক প্রথা কখনও সার্বজনীন হিসেবে গ্রহণ করা সমীচীন নয়। এই প্রথা আঞ্চলিক পরিমণ্ডলে সীমাবদ্ধ এবং শাস্ত্র বিরুদ্ধ হিসেবেও স্বীকৃত। সনাতন ধর্মের কোনো সিদ্ধান্ত কখনো কোনো আঞ্চলিক প্রথা কিংবা ব্যক্তিবিশেষের অভিমত এর ওপর নির্ভর করে পরিচালিত হয় না। সেজন্য আপাত ধর্ম ব্যতীত কোনো শাস্ত্রবিরুদ্ধ প্রথা বা সিদ্ধান্তের কোনো মান্যতা সনাতন সংস্কৃতিতে সিদ্ধ প্রমাণ করার অরণ্যে রোদন করার মতো। অপপ্রচারকারী হয়তো ভারতের বিবিধ আঞ্চলিক প্রথা সম্পর্কে ধারণা নেই। উদাহরণস্বরূপ ভারতের হিমাচল প্রদেশের বহুপতি প্রথার সম্পর্কে সকলের জানা, কিন্তু আপাত ধর্ম হিসেবে ইহার উল্লেখ ইতিহাসে থাকলেও বর্তমান সময়ে এসে তা গেড়ে বসে আছে। শাস্ত্রে বহুবিবাহ নিষিদ্ধ, কিন্তু এই বহুপতি প্রথাও কি তবে সেই অবার্চিনের মতো সার্বজনীন হিসেবে সিদ্ধ করা উচিত? সনাতন শাস্ত্র সর্বদা সত্য এবং যৌক্তিক সিদ্ধান্ত প্রদান করে। সঠিক বিচার বিশ্লেষণের মাধ্যমে সেই বিষয় সম্পর্কে ধারণা অর্জন করা সম্ভব। কিন্তু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কপি পেস্ট করে কিংবা অপর মূর্খকে অনুসরণ করে কোনো বিষয় দাবি করা এবং সে রেফারেন্স দেখিয়ে নিজেদের কোনো সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করা কতটুকু বিবেচকের কর্ম হতে পারে? পরিশেষে বলা যায়, সনাতন ধর্ম কোনো স্থির লোকাচার নয়, বরং এটি শাশ্বত সত্য ও বিজ্ঞানের এক সুসংহত মেলবন্ধন। শাস্ত্র যখন কোনো বিধান দেয়, তখন তার অন্তরালে থাকে অনাগত প্রজন্মের কল্যাণ এবং বংশধারার শুদ্ধতা রক্ষার গূঢ় রহস্য। দক্ষিণ ভারতের কোনো বিশেষ আঞ্চলিক প্রথাকে পুঁজি করে যারা শাস্ত্রের মূল সিদ্ধান্তকে বিতর্কিত করতে চান, তারা মূলত দেশাচার এবং শাস্ত্রীয় সিদ্ধান্তের মৌলিক পার্থক্য বুঝতে ব্যর্থ হয়েছেন। মনে রাখা প্রয়োজন, সময়ের স্রোতে ভেসে আসা কোনো সাময়িক অভ্যেস কখনো হাজার বছরের ঋষিপ্রোক্ত বিধানের বিকল্প হতে পারে না। ভ্রান্ত তথ্যের গোলকধাঁধায় না হারিয়ে আমাদের উচিত শাস্ত্রের শুদ্ধ আলোকবর্তিকাকে ধারণ করা
কারণ যে জাতি তার শাস্ত্রীয় ভিত্তি ও বৈজ্ঞানিক সতর্কতা উপেক্ষা করে কেবল আবেগের বশবর্তী হয়ে কুসংস্কার আঁকড়ে ধরে, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জিনগত ও বৌদ্ধিক মানচিত্র ক্রমে ফিকে হয়ে আসতে বাধ্য। তাই আসুন, কপি পেস্ট সংস্কৃতির মায়াজাল ছিন্ন করে আমরা সত্যের অনুসন্ধানী হই এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি রোগমুক্ত, মেধাবী ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে শাস্ত্রীয় শাসনকেই চূড়ান্ত বলে মান্য করি। জীবন শুধু স্বপ্ন, কবিতার আবেগ দিয়ে চলে না। জীবন চলে দায়িত্ব, বাস্তবতা আর সম্পর্কের ভারসাম্যে। আর এই সত্যটা অনেকেই বুঝতে পারে তখন, যখন সময় অনেকটাই পেরিয়ে যায়। আজকের সমাজে আমরা বারবার এমন কিছু গল্প দেখি, একজন মানুষ জীবনের বড় একটা সময় নিজের মতো করে কাটালেন, পরিবারকে গুরুত্ব দিলেন না, দায়িত্ব এড়িয়ে গেলেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যখন কাজ কমে যায়, আয় কমে যায়, পাশে মানুষও কমে যায়, তখন শুরু হয় এক ভয়ঙ্কর একাকিত্ব। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সমাজ ব্যবস্থায় পরিবারই হচ্ছে সবচেয়ে বড় নিরাপত্তা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী মধ্যবয়সের পর মানসিক চাপ, একাকিত্ব এবং আর্থিক অনিশ্চয়তা মানুষের জীবনে বড় প্রভাব ফেলে। যারা পরিবার থেকে বিচ্ছিন্ন থাকে তাদের মধ্যে ডিপ্রেশন ও মানসিক সমস্যার ঝুঁকি তুলনামূলক বেশি। বিয়ের পর জীবন আর একার থাকে না, তখন আমি থেকে আমরা হয়ে যেতে হয়। সিদ্ধান্ত, দায়িত্ব, স্বপ্ন সবকিছু ভাগ করে নিতে হয়। অনেকেই এই পরিবর্তনটা মেনে নিতে পারে না, ফলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়, যা ধীরে ধীরে একাকিত্বে পরিণত হয়। বাস্তবতা হল, যৌবনে যে স্বাধীনতা আমরা উপভোগ করি সেটার সাথে দায়িত্বও আসে। পরিবারকে সময় দেওয়া, সঙ্গীকে সম্মান করা, সন্তানদের পাশে থাকা, এসব শুধু সামাজিক দায়িত্ব নয়, এগুলো ভবিষ্যতের বিনিয়োগ। যখন জীবন কঠিন হয়ে যায় তখন সাহিত্য, স্ট্যাটাস বা বাহ্যিক পরিচিতি খুব একটা বাজে আসে না। তখন প্রয়োজন হয় কাছের মানুষের, যারা পাশে বসে হাত ধরে রাখবে। আমাদের সমাজে অসংখ্য উদাহরণ আছে যেখানে ভুল সিদ্ধান্ত, অহংকার বা সম্পর্ক অবহেলার কারণে মানুষ শেষ বয়সে একা হয়ে গেছে। আবার এমন উদাহরণও আছে যেখানে পরিবারকে গুরুত্ব দেওয়ার কারণে মানুষ জীবনের শেষ সময়টুকু ভালোবাসা আর সান্নিধ্যে কাটাতে পেরেছে। জীবনকে অবহেলা করে চালানো যায় না, প্রতিটি সিদ্ধান্তেরই ফল আছে। আজকের আচরণই আগামী দিনের বাস্তবতা তৈরি করে। তাই এখনই ভাবার সময়, আপনি কি শুধু নিজের জন্য বাড়ছেন, নাকি এমন একটা জীবন গড়ছেন যেখানে শেষ বয়সে আপনার পাশে থাকবে আপনার প্রিয় মানুষগুলো? কারণ সুখ ভাগ করা যায়, কিন্তু দুঃখের সময় পাশে মানুষ না থাকলে জীবনটা সত্যিই কঠিন হয়ে যায়। ব্যক্তিগত ব্র্যান্ডিং যেভাবে আপনাকে কর্মজীবনে আলাদা করে। আপনারই এক বন্ধু হয়তো স্নাতক করেই চাকরিতে ঢুকে গেছে, আরেক বন্ধু একটি ইন্টার্নশিপ জোগাড় করতেই হয়তো হিমশিম খাচ্ছে। প্রতিযোগিতামূলক কর্মজীবনে অনেক সময় শুধু দক্ষতে থাকলেই হয় না। একই যোগ্যতা নিয়ে অনেক মানুষ কাজ করছেন, কিন্তু সবার মধ্যে কেউ কেউ দ্রুত পরিচিতি পান, নতুন সুযোগ পান, নেতৃত্বের জায়গায় পৌঁছে যান। আবার অনেকে পিছিয়ে থাকেন। এর একটি গুরুত্বপূর্ণ কারণ ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের অভাব। অফিসে শুধু দক্ষতা আর নিষ্ঠার সঙ্গে কাজ করাই জরুরি নয়, নিজেকে এবং নিজের কাজকে সবার সামনে যথাযথভাবে তুলে ধরাও অনেক বেশি প্রয়োজন। ব্যক্তিগত ব্র্যান্ডিং কি? ব্র্যান্ড বলতে আমরা সাধারণত কোনো পণ্য বা প্রতিষ্ঠানের পরিচিতিকে বুঝি, যার কারণে তা সমাদৃত হয় মানুষের কাছে। যেমন একটি নির্দিষ্ট ব্র্যান্ডের নাম শুনলে আমাদের মনে এর পণ্যের গুণগত মান, বৈশিষ্ট্য সম্পর্কে ইতিবাচক অনুভূতি তৈরি হয়। একইভাবে একজন মানুষের ক্ষেত্রেও তার নিজস্বতা একটি ব্র্যান্ড হয়ে উঠতে পারে, যা তার ব্যক্তিত্ব, দক্ষতা, মূল্যবোধ ও কাজের ধরনকে অন্যদের কাছে তুলে ধরে। এটিই হল ব্যক্তিগত ব্র্যান্ডিং বা পার্সোনাল ব্র্যান্ডিং। সহজভাবে বললে, ব্যক্তিগত ব্র্যান্ডিং হল নিজের দক্ষতা, মূল্যবোধ, বিশেষত্ব ও স্বকীয়তাকে সচেতনভাবে প্রকাশ করার একটি কৌশল। নিজের অভিজ্ঞতা, সাফল্য, এমনকি ব্যর্থতার গল্পও আপনার ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের অংশ হতে পারে। ব্যক্তিগত ব্র্যান্ডিং কেন গুরুত্বপূর্ণ? ব্যক্তিগত ব্র্যান্ডিং শুধু পরিচিতিই বাড়ায় না, কর্মজীবনের নতুন সম্ভাবনার দরজাও খুলে দেয়। প্রথমত, বিশেষ দক্ষতার জন্য এটি আপনাকে অন্যদের কাছে পরিচিত করে তোলে।
নতুন প্রকল্প, চাকরির সুযোগ বা পদোন্নতির ক্ষেত্রে মানুষ আপনাকে মনে রাখেন। দ্বিতীয়ত, এটি আপনাকে এমন মানুষদের সঙ্গে যুক্ত করে যাদের সঙ্গে আপনার আগ্রহ ও লক্ষ্য মিলে যায়। এছাড়া ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের কিছু অভ্যন্তরীণ সুবিধাও আছে, যেমন আত্মবিশ্বাস বৃদ্ধি, লক্ষ্য ও মূল্যবোধ সম্পর্কে পরিষ্কার হওয়া, নিজের সক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া ইত্যাদি। কিভাবে গড়ে তুলবেন নিজের ব্যক্তিগত ব্র্যান্ড? ১. নিজের উদ্দেশ্য নির্ধারণ করুন। ব্যক্তিগত ব্র্যান্ড তৈরির প্রথম ধাপ হল নিজের লক্ষ্য, মূল্যবোধ ও উদ্দেশ্য বোঝা। নিজেকে কয়েকটি প্রশ্ন করা যেতে পারে। আমি কোন বিষয়ে আগ্রহী? মানুষ আমাকে কোন দক্ষতার জন্য চিনুক বলে আমি চাই? আমার কাজ বা দক্ষতা অন্যদের কিভাবে উপকার করে? এই প্রশ্নগুলোর উত্তর থেকেই তৈরি হয় আপনার ব্যক্তিগত মূল্য বা ভ্যালু প্রপোজিশন, অর্থাৎ বোঝা যায় আপনার চাকরির বাজারে আপনার মূল্য ঠিক কতটা। ২. নিজের বর্তমান অবস্থান মূল্যায়ন করুন। আপনার বর্তমান পরিচিতি কী এবং মানুষ আপনাকে কিভাবে দেখে এ বিষয়টি নিয়ে চিন্তা করুন। এখানে ৩টি বিষয় গুরুত্বপূর্ণ: আপনার শিক্ষা ও অর্জন, আপনার যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের দক্ষতা, জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া দক্ষতা। এগুলোর বিশ্লেষণ থেকে বোঝা যায় আপনি বর্তমানে কোন অবস্থানে আছেন এবং কোথায় যেতে চান। বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে শুধু দক্ষতা অর্জনই যথেষ্ট নয়, নিজেকে সঠিকভাবে উপস্থাপনও গুরুত্বপূর্ণ। ৩. টেল ইয়োর স্টোরি বা নিজের গল্প তৈরি করুন। মানুষ তথ্য নয়, বরং গল্পই মনে রাখে। তাই নিজের অভিজ্ঞতা, সাফল্য, এমনকি ব্যর্থতার গল্পও আপনার ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের অংশ হতে পারে। উদাহরণস্বরূপ, কোনো ঝুঁকি নিয়ে সফল হওয়ার অভিজ্ঞতা বা একটি নতুন ধারণা বাস্তবায়নের গল্প আপনাকে অন্যদের কাছে আলাদা করে তুলবে। ৪. নিজের ব্র্যান্ডকে প্রকাশ করুন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ব্যক্তিগত ব্র্যান্ড শুধু ভাবনার মধ্যে থাকলে চলবে না, এটি প্রকাশ করতে হবে। এর জন্য কর্মক্ষেত্রে আচরণ ও কাজের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, পেশাগত নেটওয়ার্কে যেভাবে পারুন নিজের দক্ষতা ও যোগ্যতা তুলে ধরার চর্চা করতে হবে। তবে মনে রাখতে হবে, বাড়াবাড়ি করা যাবে না। ৫. নেটওয়ার্ককে কাজে লাগান। ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করতে শুধু নিজের প্রচেষ্টা নয়, অন্য মানুষের সমর্থনও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ৪ ধরনের মানুষ গুরুত্বপূর্ণ হতে পারেন। ক. গেটকিপার্স। তারা আপনার লক্ষ্য পূরণে সিদ্ধান্তমূলক ভূমিকা রাখেন, যেমন আপনার বস। খ. ইনফ্লুয়েন্সার্স। তারা আপনার পরিচিতি বাড়াতে সাহায্য করতে পারেন, যেমন আপনার সহকর্মী। গ. মোটার্স। তারা আপনাকে সমর্থন করেন, যেমন আপনার বন্ধু বা সহকর্মী। ঘ. কমিউনিটি। যাদের সঙ্গে আপনার আগ্রহ ও লক্ষ্য মিলে যায়। কিভাবে নিজের মূল্য বাড়াবেন এবং অন্যদের বোঝাবেন আপনি কেন গুরুত্বপূর্ণ? ৬. নিয়মিত পর্যালোচনা করুন। ব্যক্তিগত ব্র্যান্ড একবার তৈরি করলেই শেষ, বিষয়টি কিন্তু এমন নয়। সময়ের সঙ্গে সঙ্গে এটির পরিবর্তন ও উন্নয়ন প্রয়োজন। সহকর্মী, বন্ধু বা মেন্টরদের কাছ থেকে মতামত নিয়ে নিজের ব্র্যান্ডকে আরও শক্তিশালী করা যায়। নতুন নতুন দক্ষতা আপনার ব্যক্তিগত ব্র্যান্ডকে আরও ঝকঝকে ও শানিত করে। বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে শুধু দক্ষতা অর্জনই যথেষ্ট নয়, নিজেকে সঠিকভাবে উপস্থাপনও গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী ব্যক্তিগত ব্র্যান্ড আপনাকে শুধু পরিচিতিই দেয় না, বরং আপনাকে সঠিক সময়ে সঠিক সুযোগ ও মানুষের সঙ্গে যুক্ত করে। তাই নিজের মূল্য বুঝে সচেতনভাবে সেটি প্রকাশ করতে পারলেই পার্সোনাল ব্র্যান্ডিং হয়ে উঠতে পারে আপনার পেশাগত জীবনে সফলতার হাতিয়ার। সম্পর্কে ফিউচার ফেকিংয়ের শিকার হচ্ছেন না তো? সম্পর্কে থাকা দুজন মানুষ নতুন নতুন স্বপ্ন দেখেন, তবে সঙ্গীকে মিথ্যা স্বপ্ন দেখানো মানুষের সংখ্যাও নিতান্ত কম না। ফিউচার ফেকিং করেন, অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে মিথ্যা আশ্বাস দেন, এমন মানুষ দীর্ঘদিনের সঙ্গী হিসেবে স্বস্তিদায়ক নন। এ প্রসঙ্গে শিশু, কিশোর ও পারিবারিক মনোরোগবিদ্যার সহকারী অধ্যাপক এবং যুক্তরাজ্যের সিনিয়র ক্লিনিক্যাল ফেলো ডাক্তার টুম্পা ইন্দ্রাণী ঘোষের সঙ্গে কথা বলে লিখেছেন রাফিয়া আলম। যার সঙ্গে ফিউচার ফেকিং করা হয় তিনি আবেগীয় দিক থেকে দ্বিধাগ্রস্ত থাকেন। একটা সত্যিকার সম্পর্ক কেবল সাময়িক ভালো লাগার ভিত্তিতেই টিকে থাকে না, বরং তা মজবুত হতে থাকে ভবিষ্যতের স্বপ্নের বুননে। সবার সব স্বপ্ন যে পূরণ হবে তা নয়, তবে দুজনে মিলে স্বপ্ন পূরণের পথের সব চ্যালেঞ্জ জয় করার প্রচেষ্টা থাকে। এই প্রচেষ্টার ঘাটতি থাকাটা ফিউচার ফেকিংয়ের বৈশিষ্ট্য।
ফিউচার ফেকিংয়ের আরও কিছু দিক। যিনি ফিউচার ফেকিং করেন তিনি পরিচয়ের অল্প সময়ের মধ্যেই বড় স্বপ্ন দেখাতে শুরু করেন। ভবিষ্যৎকে অবিশ্বাস্য সুন্দর হিসেবে উপস্থাপন করতে থাকেন। তবে সঙ্গীর সঙ্গে ভবিষ্যতের জন্য কিছু একটা পরিকল্পনা করলেও বারবার তা পেছাতে থাকেন। ঝগড়া বা কথা কাটাকাটির সময় ওই মিথ্যা আশ্বাসগুলোকে ব্যবহার করেন তিনি। মিথ্যা স্বপ্নগুলোকেই টেনে আনেন নিজের কথায়। যিনি ফিউচার ফেকিং করেন ঝগড়া বা কথা কাটাকাটির সময় ওই মিথ্যা আশ্বাসগুলোকে ব্যবহার করেন তিনি। কারা করেন এমন আচরণ? নিজেকেই যারা সবচেয়ে বেশি গুরুত্ব দেন এমন মানুষ ফিউচার ফেকিং করতে পারেন। সম্পর্কের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চাওয়ার কারণে এমনটা করতে পারেন একজন সঙ্গী। আবার যিনি নিজেই কোনো কারণে সম্পর্কে নিরাপদ বোধ করছেন না তিনিও এমন আচরণ করতে পারেন। যিনি সম্পর্কের মধুর দিকটা উপভোগ করেন কিন্তু ভবিষ্যতের দায়িত্বকে এড়িয়ে যেতে চান তিনিও করতে পারেন ফিউচার ফেকিং। সঙ্গীর উপর প্রভাব। যার সঙ্গে ফিউচার ফেকিং করা হয় তিনি আবেগীয় দিক থেকে দ্বিধাগ্রস্ত থাকেন। একসময় নিজেকে তার প্রতারিত মনে হয়। সম্পর্কের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেন তিনি। হতাশায় ডুবেও যেতে পারেন। ভবিষ্যতে কোনো সম্পর্কে জড়াতে গেলেও সঙ্গীকে বিশ্বাস করতে ভয় পেতে পারেন তিনি অহেতুক দুশ্চিন্তায় ভুগতে পারেন সম্পর্কের ব্যাপারে। সহজ এবং স্বাভাবিক সম্পর্কে ঢোকা তার জন্য কঠিন হয়ে পড়ে। তাই সঙ্গী আপনার সঙ্গে ফিউচার ফেকিং করছেন কিনা নিজেকে সুরক্ষিত রাখতে তা বোঝা জরুরি বিষয়। যে কোনো মানুষ তার ভালোবাসার মানুষকে নিয়ে চমৎকার সব স্বপ্ন দেখতে চাইতেই পারেন। তবে সব কল্পনাও ফিউচার ফেকিং নয়। যে কোনো মানুষ তার ভালোবাসার মানুষকে নিয়ে চমৎকার সব স্বপ্ন দেখতে চাইতেই পারেন। তবে সবার সব স্বপ্ন যে পূরণ হওয়ার নয় তা যে কোনো বাস্তববাদী মানুষই বুঝবেন। তবে স্বপ্নের তো কোনো সীমানা থাকে না। তাই দীর্ঘদিনের সম্পর্কের ক্ষেত্রে কিছু অবাস্তব স্বপ্নের কথাও সঙ্গীর সঙ্গে ভাগ করে নেওয়া যায়। এটা কিন্তু ফিউচার ফেকিং নয়। এক্ষেত্রে দুজনের মধ্যে এমন বোঝাপড়া থাকে যাতে দুজনেই স্বপ্নটা দেখতে ভালোবাসেন, যদিও দুজনেই জানেন যে এই স্বপ্ন অবাস্তব। নিজেকে নিরাপদ রাখতে আশ্বাসের চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিন। স্বপ্ন পূরণের জন্য একজন মানুষ কতটা উদ্গ্রীব এবং বাস্তবে সে পথে তিনি কতটা এগোচ্ছেন সেদিকে খেয়াল রাখুন। তার পদক্ষেপ ছোট হলেও সেটিকে গুরুত্ব দিন। তবে পরিকল্পনা মাফিক একেবারেই না এগোনো কিংবা বারবার পরিকল্পনা বদলানো খুব একটা ভালো লক্ষণ না। স্বল্প পরিচিত মানুষের দেখানো স্বপ্নকে বিশ্বাস করতেও নেই। স্বল্প সময়ে স্বপ্ন দেখতে নেই। স্বল্প পরিচিত মানুষের দেখানো স্বপ্নকে বিশ্বাসও করতে নেই। সম্পর্কে থাকলেও ব্যক্তিগত সীমা বজায় রাখুন। চট করেই কারোর উপর আবেগীয়ভাবে নির্ভরশীল হয়ে পড়বেন না। সুন্দর সুন্দর কথার জালে জড়িয়ে সামাজিক স্বীকৃতি ছাড়া গভীর সম্পর্কে জড়িয়ে পড়াটা মারাত্মক ভুল। গ্রিন কার্ডের লোভে 52 বছরের ভিনদেশী নারীর শয্যাসঙ্গী 25 বছরের বাঙালি যুবক। ঢাকার জ্যাম আর মেসের ডালভাতের একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে মরিয়া ছিল 25 বছরের সজল। উচ্চশিক্ষিত হয়েও বেকারত্বের তকমাটা তাকে সমাজের কাছে ছোট করে দিচ্ছিল। ঠিক এই সময়েই ফেসবুকের এক ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ গ্রুপে তার পরিচয় হয় 52 বছরের ইউরোপীয় নারী হেলেনের সাথে। হেলেন ডিভোর্সি, নিঃসঙ্গ এবং জীবনের সায়ান্নে এসে এক নতুন উদ্দীপনা খুঁজছিলেন। সজলের কাছে হেলেন কোনো মানুষ ছিল না, বরং ছিল ইউরোপের একটা টিকিট, একটা গোল্ডেন পাসপোর্ট। হেলেন যখন সজলকে বিয়ের প্রস্তাব দিল এবং ইউরোপে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিল, সজল এক মুহূর্তের জন্যেও দ্বিতীয়বার ভাবেনি। সজলের এই সিদ্ধান্তের কথা যখন জানাজানি হল, পাড়া প্রতিবেশীরা আড়ালে হাসাহাসি শুরু করল। ছেলের বয়সী এক ম্যাম সাহেবের গলায় ঝুলে শেষ পর্যন্ত বিদেশে যেতে হচ্ছে, এমন বাঁকা কথা সজলকে অনেক শুনতে হয়েছে। কিন্তু সজলের জবাব ছিল তৈরি। ভালোবাসা কোনো বয়স মানে না। আসলে সে ভালোবাসাকে নয়, ইউরোপের সেই চকচকে রাস্তাকে ভালোবেসেছিল। ধুমধাম করে আইনি বিয়ে সেরে সজল যখন বিমানে উঠল, তখন তার চোখে ছিল হাজারো স্বপ্ন। সে ভেবেছিল ওখানে গিয়ে একটা কাজ জুটিয়ে নেবে, টাকা কামাবে আর রাজা হয়ে থাকবে। কিন্তু স্বপ্নের সেই রঙিন বুদবুদ ফেটে যেতে সময় লাগল মাত্র কয়েকদিন।
ইউরোপের সেই ছোট্ট শহরে হেলেনের বাড়িতে পা রাখার পর সজল বুঝতে পারল সে আসলে কোথায় এসেছে। হেলেন তাকে স্বামী হিসেবে নয়, বরং তার কেনা এক শোপিস বা যৌন দাস হিসেবে ব্যবহার করতে শুরু করল। সারাদিন হেলেন তাকে দিয়ে বাড়ির যাবতীয় কাজ করাতেন, ঘর মোছা থেকে শুরু করে বাগান পরিষ্কার করা। সজলের স্বাধীনভাবে বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ তার পাসপোর্ট আর লিগ্যাল পেপারস হেলেনের জিম্মায় ছিল। হেলেন তাকে স্পষ্ট জানিয়ে দিলেন, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি আমার একাকিত্ব দূর করতে, তোমার কেরিয়ার গড়তে নয়। রাত বাড়লে সজলের জন্য নরক নেমে আসত। 52 বছরের হেলেনের বিকৃত লালসা মেটাতে 25 বছরের এই টগবগে যুবককে নিজেকে সতে দিতে হতো। সজলের ভেতরটা ঘৃণায় রি করে উঠত। নিজের পৌরুষের এই অবমাননা সে সহ্য করতে পারত না, কিন্তু প্রতিবাদ করার কোনো উপায় ছিল না। হেলেন যখন তখন পুলিশের ভয় দেখাতেন, ডিপোর্ট করে দেওয়ার হুমকি দিতেন। সজল বুঝতে পারল সে গ্রিন কার্ডের লোভে নিজের আত্মা আর পৌরুষ দুটোই এক বৃদ্ধার কাছে বন্ধক রেখে দিয়েছে। সজলের সবচেয়ে বড় যন্ত্রণা ছিল যখন সে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দেশের বন্ধুদের সাথে কথা বলত। সে আইফেল টাওয়ার বা সুন্দর কোনো পার্কের ছবি পোস্ট করে লিখত, লাভিং মাই লাইফ ইন ইউরোপ, অথচ স্ক্রিনের ওপাশে তার চোখে তখন নোনা জল। বাড়ির লোক ভাবত সজল কত সুখে আছে, কিন্তু কেউ জানত না প্রতি রাতে এক নিষ্ঠুর মালিকানি তাকে কিভাবে নিংড়ে নিচ্ছে। সজলের এই ইনার কনফ্লিক্ট বা মানসিক দ্বন্দ্ব তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। সে না পারছে ফিরে এসে এই অপমানের কথা সমাজকে বলতে, না পারছে ওখানে এক মুহূর্ত টিকে থাকতে। ইউরোপের মাটিতে সজলের মতো অনেক যুবক আজ এরকম রিভার্স এক্সপ্লয়টেশন বা বিপরীত শোষণের শিকার। আমরা মনে করি কেবল নারীরাই পাচার বা শোষণের শিকার হয়, কিন্তু গ্রিন কার্ড আর উন্নত জীবনের মোহে করে অনেক সজল আজ নিজের ইজ্জত আর পৌরুষ বিকিয়ে দিচ্ছে। সজলের এই কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শর্টকাটে বড়লোক হওয়ার নেশা মানুষকে পশুর চেয়েও অধম করে তুলতে পারে। যে পৌরুষ একদিন সজলের গর্ব ছিল, আজ তা এক বিদেশিনীর বিছানায় ধুলোয় মিশে গেছে। এক টুকরো প্লাস্টিকের কার্ডের জন্য কি সত্যিই নিজের সত্তাকে এভাবে বিক্রি করে দেওয়া যায়? উত্তরটা সজলের নিঃশব্দ কান্নার আড়ালে হারিয়ে গেছে। নারীর স্বভাবের 10টি নিষিদ্ধ সত্য, যা শেখানো হয়নি। মহিলা মনোবিজ্ঞান। সত্য কখনো মিষ্টি হয় না, সত্য সবসময় একটু কর্কশ লাগে। আর যখন প্রশ্ন ওঠে নারী স্বভাবের, তখন এই কর্কশতা আরও গভীর হয়ে যায়। ফ্রেডেরিক নিচ বলেছিলেন, মহিলাদের বিষয়ে সবকিছুই একটি ধাঁধা, এবং মহিলাদের সবকিছুরই একটাই সমাধান আছে। এটাকে বলা হয় প্রেগন্যান্সি। কিন্তু আসলে তার কথার নিচে লুকানো ছিল একটি গভীর সতর্কবাণী, একটি সতর্কবাণী যা আজও ঠিক ততটাই সত্য। আজ আমি তোমাকে বলবো নারী স্বভাবের 10টি কালো সত্য। এমন সত্য যা তুমি বইয়ে কখনো পড়নি, এমন সত্য যা সমাজ কখনো মেনে নেবে না। কিন্তু যদি তুমি এগুলো জানো, তাহলে তোমার চোখ থেকে সেই পর্দা ছুটে যাবে যা অধিকাংশ পুরুষকে অন্ধ করে রাখে। চলো তাহলে শুরু করি। প্রথম সত্য, নারীর প্রথম অস্ত্র আকর্ষণ। নারীর কাছে অস্ত্র থাকে না, তার কাছে শক্তি নেই, কিন্তু তার আছে সবচেয়ে বিষাক্ত শক্তি, তার আকর্ষণ। ফ্রেডেরিক নিচ বলেছেন, নারীর শক্তি লুকিয়ে থাকে তার আকর্ষণ ও সূক্ষ্ম আচরণের মধ্যে। একজন নারীর হাসি, চোখের নরম দৃষ্টি বা তার কোমল স্পর্শ, এই ছোট্ট ছোট্ট ইঙ্গিতই মুহূর্তে একজন পুরুষের কঠোর মানসিকতা নরম করে দিতে পারে। তুমি যতই ভাবো তুমি যুক্তিবাদী, স্থির এবং বুদ্ধিমান, নারীর আকর্ষণ সবসময় সেই যুক্তি ও লজিকের ওপর নিঃশব্দে জয় পায়, কারণ এটাই তার প্রথম প্রাকৃতিক এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র, তার মোহ। দ্বিতীয় সত্য, নারী নিরাপত্তা চায়, ভালোবাসা নয়। বেশিরভাগ পুরুষ মনে করেন নারীরা ভালোবাসা চায়, কিন্তু বাস্তবতা হচ্ছে নারীরা নিরাপত্তা চায়। ফ্রেডেরিক নিচ লিখেছিলেন, মানুষ যুদ্ধের জন্য তৈরি, নারী পুনর্নির্মাণের জন্য। এখানে নিজেকে নিরাপদ রাখাই নারীর প্রকৃত স্বভাব। সে দেখে কে তাকে স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শক্তি দিতে পারে। ভালোবাসা তার কাছে কেবল একটি পথ, আসল উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তা। এই জন্য নারী প্রায়শই সেই পুরুষটিকেই বেছে নেয় যিনি সবচেয়ে নিরাপদ ও শক্তিশালী মনে হয়, তাকে না যে পুরুষ তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তৃতীয় সত্য, নারীর জন্যে পুরুষ একটি মাধ্যম। এই কথা শুনে তোমাকে কষ্ট লাগতে পারে, কিন্তু এটি কড়া বাস্তবতা। একজন নারীর কাছে পুরুষ কখনোই উদ্দেশ্য হয় না, সে পুরুষকে প্রায়ই একটি মাধ্যম হিসেবে দেখে।
কখনো নিরাপত্তার জন্য, কখনো সামাজিক মর্যাদার জন্য, কখনো নিজের ইচ্ছা পূরণের জন্য। ফ্রেডেরিক নিচে বলেছেন, নারীর সবকিছুই একটি ধাঁধা এবং নারীর সবকিছুরই এক সমাধান আছে, তা হল পুরুষ। অর্থাৎ নারীর খেলা পুরুষকে ঘিরেই ঘোরে। কিন্তু এখানে কৌশল হল পুরুষ ভেবে বসে যে সে কেন্দ্র, বাস্তবে সে শুধু একটি মাধ্যম। ভাবো, অনেক নারী এমন পুরুষের সঙ্গে বিয়ে করে যাকে তারা সত্যি ভালোবাসে না। কেন করে? কারণ সেই পুরুষের থেকে তাদের কিছু পাওয়ার কারণ থাকে। কখনো সামাজিক সম্মান, কখনো আর্থিক নিরাপত্তা, কখনো পরিবার গঠনের সুযোগ। আর যখন সেটা পূরণ হয়, প্রায়শই নারীর প্রবণতা বদলে যায়। তখন পুরুষ হতবাক হয়ে যায়। আমি সব করেছি, তারপরও সে সুখী নয়। কেন? আসলে সে কখনোই তোমাকে উদ্দেশ্য ধরে চলেনি, সে তোমাকে শুধু একটি মাধ্যম ধরেই চলেছে। এই কারণে পুরুষ বারবার হৃদয় ভাঙার অভিযোগ করে, কারণ তারা নারীকে উদ্দেশ্য ধরে নিয়েছিল, অথচ নারী তাকে কেবল মাধ্যম মনে করেছে। যদি তুমি এটা বুঝে যাও, কখনো ভুল প্রত্যাশা করবে না। চতুর্থ সত্য, নারীর নিষ্ঠা সবসময় শর্ত সাপেক্ষ। পুরুষরা প্রায়ই মনে করে যদি তারা কোনো নারীর প্রতি আন্তরিক ভালোবাসা দেখায়, তাহলে সেই নারী সারা জীবন তাদের পাশে থাকবে। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল ধারণা, কারণ নারীর নিষ্ঠা কখনোই একতরফা বা নিঃশর্ত নয়। তা নির্ভর করে মূল্যবোধ, নিরাপত্তা, সম্মান, আবেগীয় সংযোগ এবং ভবিষ্যতের স্থিতির ওপর। সে ততক্ষণ বিশ্বস্ত থাকে যতক্ষণ সে তোমার থেকে কিছু পাচ্ছে। সেটা হতে পারে টাকা, সেটা হতে পারে নিরাপত্তা বা সামাজিক সম্মান ও মর্যাদা। ঠিক যেই মুহূর্তে তার মনে হয় যে এসব এখন তার থেকে কেড়ে নেওয়া হচ্ছে, তখন তার বিশ্বস্ততাও হালকা হতে থাকে। তুমি দেখেছ কতজন নারী সম্পর্কের ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পুরুষ শক্তিশালী, উপার্জনশীল এবং তাদের সহায়তা করে। কিন্তু যখনই পুরুষ পড়ে যায়, প্রায়শই সেই নারীরা প্রথমেই চলে যায়। এটা তিক্ত সত্য। নারীর বিশ্বস্ততা স্থায়ী নয়, বরং শর্ত সাপেক্ষ, এবং এই শর্তগুলোর নাম ফায়দা, নিরাপত্তা এবং স্থিরতা। তাই যদি তুমি মনে করো যে নারী কেবল তোমার ভালোবাসার জন্য চিরকাল থাকবে, তাহলে সেটা একটা বিপজ্জনক ভুল। নারী বিশ্বস্ত, কিন্তু শুধুমাত্র যতক্ষণ তার চাহিদাগুলো পূরণ হচ্ছে। সত্য ৫, নারী শক্তির সঙ্গে যুক্ত হতে চায়। নারী নিজে থেকে শক্তি হতে পারে না, সে যুদ্ধ লড়তে পারে না, সাম্রাজ্য গড়তে পারে না, কিন্তু তার সবচেয়ে গভীর প্রবণতা হল শক্তির সঙ্গে জুড়ে যাওয়া। ইতিহাসে প্রতিটি রাজপ্রাসাদের রানী এবং স্ত্রীরা সেই রাজা বা শাসকের চারপাশেই ছিল যার হাতে তরবারি ও মুকুট ছিল। সাধারণ বা দুর্বল পুরুষ তাদের জন্য অদৃশ্য হয়ে যেত। এটা শুধু ইতিহাস নয়, আজও সত্য। আধুনিক জগতে শক্তি মানে টাকা, প্রভাব এবং আত্মবিশ্বাস। নারী তার দিকে আকৃষ্ট হয় যার কর্তৃত্ব আছে, যার কাছে নিশ্চিন্তা নেওয়ার ক্ষমতা আছে। দুর্বল পুরুষ নারীর চোখে অস্তিত্বহীন হয়ে পড়ে। সে বলবে যে তাকে ভালো হৃদয় ও ভালোবাসা দরকার, কিন্তু প্রকৃতপক্ষে তার মন সেই পুরুষের প্রতি টিকে থাকে যে বিশ্বে নিজের আধিপত্য গড়ে তুলতে পারে। তাই মনে রেখো, যদি তুমি জীবনে শক্তিশালী না হও, যদি তোমার কাছে নিয়ন্ত্রণ না থাকে, তাহলে নারী তোমাকে কখনোই সত্যিকারের অর্থে ভালোবাসবে না। সে কেবল শক্তির পাশে দাঁড়ায়, এটাই তার স্বভাব। সত্য ৬, নারী নির্দোষতার মুখোশ পরিধান করে। নারী কখনোই সরাসরি তার আসল উদ্দেশ্য বলে না। সে সব সময় নির্দোষতার একটি মুখোশ পরে, যাতে পুরুষ বিভ্রান্ত হয়ে পড়ে। নীচ বলেছিলেন, নারী শেখে ভালোবাসার ভিতরেই বিদ্বেষ করতে। ধীরে ধীরে সে ভুলতে থাকে কিভাবে নিখাতভাবে ভালোবাসতে হয়। অর্থাৎ যতক্ষণ নারী নির্দোষতা ও আকর্ষণের মুখোশ ধরে রাখে, সে সহজে পুরুষকে নিয়ন্ত্রণ করতে পারে, এবং যখন সেই মুখোশ পড়ে যায়, তখন তার আসল চেহারা প্রকাশ পায়। সত্য ৭, নারী কখনো তৃপ্ত হয় না। এটা সম্ভবত সবচেয়ে কড়া কথা। নারী পুরোপুরি কখনোই সন্তুষ্ট হয় না, সে সব সময় চায় বেশি, আরও চায়। নীচ বলেছিলেন, প্রেম ও প্রতিশোধে নারী পুরুষের তুলনায় বেশি পরাক্রমশালী। অর্থাৎ নারীর স্বভাব সবসময় বিক্ষিপ্ত, সবসময় লালায়িত এবং সবসময় অতিরিক্ত। সে কখনো থামে না, না সম্পর্কে, না ইচ্ছায়, না প্রত্যাশায়। সত্য ৮, নারীরা আবেগ নিয়ে খেলায় নিপুণ। পুরুষরা প্রায়ই যুক্তি নিয়ে কাজ করে, কিন্তু নারী সব সময় আবেগের খেলা খেলতে জানে। সে জানে সরাসরি যুক্তি দিয়ে পুরুষকে পরাজিত করা যায় না, তাই সে আবেগকে অস্ত্র বানায়। অপরাধবোধ, কাঁদা, নীরবতা, অভিযোগ, এসব তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
নিজ বলেছিলেন, যখন একজন নারীর মনোবৃত্তি বিশ্লেষণ হয় প্রায়শই তার আবেগে কিছু ত্রুটি ধরা পড়ে, অর্থাৎ তার আসল শক্তি আবেগকে মোড়ানোর ক্ষমতাতেই লুকিয়ে আছে, এবং এই কারণেই পুরুষ প্রায়ই জালে পড়ে যায়। ট্রুথ 9। নারী প্রতিযোগিতায় নির্মম। তুমি ভাবো নারী দয়ালু, কিন্তু সত্য হল একজন নারী অন্য নারীদের সঙ্গেই সবচেয়ে কঠোর হয়। তার কাছে প্রেমের চেয়ে বড় যুদ্ধ হল অন্য নারীদের পিছনে ফেলে এগিয়ে যাওয়া। এই জন্যই সে সুন্দর দেখাতে, নজর কাটতে, প্রতিযোগিতায় জিততে সকল সম্ভব কৌশল ব্যবহার করবে। সে কখনো প্রকাশ্যে লড়াই করবে না, বরং আড়াল থেকে আঘাত করবে। এটাই তার কৌশল, আর এটাই তার প্রকৃত খেলা। সত্যের শীর্ষে দাঁড়ানো এই বাস্তবতা হল, নারী কখনোই তোমাকে পুরোপুরি নিজের করে নিতে দেবে না। নিজ বলেছিলেন, তুমি কি কোনো নারীর কাছে যাচ্ছ? তোমার সঙ্গে চাবুক নিতে ভুলে যেও না। কথাটি শুনতে কঠোর লাগলেও এর অর্থ নারীকে অত্যাচার করা নয়। এর আসল সতর্কবার্তা হল, যদি তুমি তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে দাও, সে একসময় তোমাকে নিজের দাসে পরিণত করবে। নারী সবসময় চাইবে পুরুষ তার চারপাশে ঘুরে বেড়াক, কিন্তু যদি পুরুষ নিজেকে তার কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলে, তাহলে সে তাকে কখনোই সম্পূর্ণভাবে নিজের করে নেবে না। এটাই শেষ সত্য। নারী তোমাকে সবসময় কিছুটা অসম্পূর্ণ অবস্থায় চাইবে, যাতে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে। এখন তুমি ভাবছ, তাহলে কি নারীরা খারাপ? না, এটি তাদের স্বভাবের সত্য। সমস্যা হল, পুরুষ এই সত্যগুলো দেখতে চায় না। সে মিষ্টি মিথ্যার ভিতরেই বাঁচতে চায়। কিন্তু যদি তুমি সত্যকে দেখতে পারো, তুমি মুক্ত হয়ে যাবে। কারণ শক্তি শুরু হয় সেই স্থান থেকে যেখানে ভ্রম ভেঙে যায়। আর আজ তোমার সেই ভ্রম ভেঙে গেছে। মনে রেখো, নারীকে বোঝা তোমার উদ্দেশ্য নয়। তোমার উদ্দেশ্য হওয়া উচিত নিজেকে এতটাই শক্তিশালী করে তোলা, যেন কোনো খেলা, কোনো প্রতারণা, কোনো বিভ্রাম তোমাকে নিচে নামাতে না পারে। নিজ বলেছিলেন, বিকাম হু ইউ আর, আর এটাই তোমার সবচেয়ে বড় কাজ। নিজেকে চেনো, নিজেকে শক্ত করো, এবং নিজেকে এত উঁচুতে তোলো যে কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে না পারে। আমার ভাই রোডস অ্যান্ড হাইওয়েতে আছে। ৩ কোটি টাকা দিয়ে আমাদের গ্রামের বাড়িতে বাড়ি করছে। আমি বললাম, আপনার ভাইয়ের বেতন কত? গর্বে ভরা চেহারাটা মুহূর্তে ছাই হয়ে গেল। দোস্ত, বলিস না, এই শালা ট্রাফিক পুলিশ, শালারা 2 টাকারও ঘুষ খায়। দোস্ত, তোদের ফ্ল্যাটে কত খরচ পড়েছে? এই সব মিলে ৯৭ লাখ। তোর বাবা তো ট্যাক্সে আছে। বেতন কত? চেহারা আবারও ছাই। ওদিকে জনৈক মেয়ে তার হবু বরকে বলছে, কাবিন কিন্তু ৩০ লাখ টাকা হতে হবে। বর ২৮,০০০ টাকার বেতনে চাকুরি করে, না হলে আমার প্রেস্টিজ পাংচার। পরে ফেসবুকে সেই মেয়ে পোস্ট দিয়েছে, যে ছেলে যৌতুক চায় তাদের না বলুন। এদিকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে। এক ছেলে কলেজের টিচার, আরেকজন পিডব্লিউতে চাকুরি করে। মেয়ের বাবা পরের জনে মত দেয়ায় মেয়ে বলছে, বাবা তোমার পছন্দ সেরা। এক আত্মীয়ের বাসায় গেলাম। সারা জীবন সততার বুলিয়া উড়িয়েছেন। মেয়ের জামাই চাকুরি করেন সিটি কর্পোরেশনে। খুব গর্ব করে বলছেন, তার মেয়ে ঘরের ফার্নিচার ৪-৫ বছর পরেই পাল্টায়। মেয়ে খুব শৌখিন, ৮০ লাখ টাকায় ফ্ল্যাট কিনে আরও ৫০ লাখ টাকা খরচ করছে ইন্টেরিয়ার কাজে। জিজ্ঞেস করলাম, চাচা যান, জামাইয়ের বেতন কত? গর্বে ভরা চেহারাটা মুহূর্তে ছাই হয়ে গেল। অফিসে বসে আছি, একটা ছেলে সালাম দিয়ে ট্রেনের সময় জানতে চাইল। কথায় কথায় বলল তার ভাইও রেলওয়েতে জব করে। জিজ্ঞেস করলাম, কোন পোস্ট? ও বলল, ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা। তার ভাই নাকি ৬-৭ বছরে অনেক কিছু করেছে। জিজ্ঞেস করলাম, তোমার ভাইয়ের বেতন কত? আর কোনো উত্তর নাই। আমরা এত নষ্ট হয়েছি যে আমাদের কোনো লজ্জা নেই। ঘুষ আমার অধিকার, কিন্তু কন্ডাক্টর ১৫ টাকার ভাড়া ১৫ টাকা চাইলেই, এগুলা মানুষ না, এই টাকা খেয়ে এরা কিছুই করতে পারে না, মানুষের টাকা মেরে কিছুই করতে পারে না। অথচ একটু আগেই বাসে মোবাইলে আলাপ করছিল একটা বেসরকারি ব্যাংকে চাকুরির জন্য ৯ লাখ আর ১০ লাখের ঘুষের আলাপ। কন্ডাক্টর গলা কাটছে শিক্ষিত দুর্বৃত্তরাও। শিক্ষিতদের গলা কাটা বড় নির্মম, দেশটাকে এফন ওফন করে দেয়। কন্ডাক্টররা একটা নিদারুণ সত্যি কথা বলে, আপনারা যে কলমের খোঁচায় কোটি কোটি টাকা মাইরা খান, হেই হিসাব তো আমরা নেই না। কথা সত্যি এবং নিদারুণ সত্যি। মানুষ হয়তো আছে, সংখ্যাটা কম,
মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তা কোথায় হলো, ছেলে কি করে? যদি ঘুষের ডিপার্টমেন্টের হয়, দেখবেন মেয়ের বাবা মা, ভাই বোন আর মেয়ের চেহারা খুশিতে কেমন চকচক করে। অথচ এই যে অরাজকতা, এই যে ভেজাল জিনিস, এই যে উচ্চ মূল্য, এই যে গলাকাটা সেবা, এই যে পেনশনের টাকা তুলতে ফাইলের পেছনে দৌড়াতে দৌড়াতে জুতার তলা ক্ষয় হয়ে যাওয়া, এই যে পরীক্ষায় ভালো করলেও চাকরি না হওয়া, এই সবের মূলে তো ওই যে যেখান থেকে বিয়ের প্রস্তাব এলে জিহবা চকচক করে, চেহারায় নোংরা খুশির ঢেউ ওঠে, সেই দুর্নীতিবাজ শুয়োরদের কারণে। বিখ্যাত এক অর্থনীতিবিদ বলেছিলেন, শুয়োরের বাচ্চাদের অর্থনীতি। এই শুয়োরের বাচ্চারা কারা? এই লেখা পড়ে পরে যাদের চেহারায় চপেটাঘাত পড়বে, ছাই হয়ে যাবে, তারা। সংগৃহীত।